ব্যাপারটা কি এরকম যে আসলে আপনাদের তো আসলে এইখানে আসার, আপনারা যে জোর করে এসেছেন বা আপনারা যে অনেকদিন থেকে যেতে চান সেরকম কোনো ইচ্ছা আপনাদের কখনোই আপনাদের ছিল না? আমি একটা জিনিস করার প্রথম কথা একটু আসি, পরে যে বললে যে নির্বাচিত সরকার, ইভেন আপনিও বলেছেন যে নির্বাচিত সরকার বনাম আমরা, আমি মনে করি যে নির্বাচিত সরকার হলে এটা ঠিক যে তাদের ভোটারদের ব্যাপারটা একটা থাকে, আমাদেরকে অনির্বাচিত বলাটা আবার আমি মানতে রাজি না। কারণ আমরা একটা গণ অভ্যুত্থানের পরে, আমরা বিপ্লবী সরকার হতে পারিনি, কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরের সরকার, যেটাতে আমাদেরকে যারা বসিয়েছেন, এটা আমাদের ইচ্ছাকৃতভাবে আমরা আসিনি। ছাত্ররা যারা আন্দোলন করেছেন তারা আমাদেরকে যখন বসিয়েছেন, তাদের নির্বাচনে আমরা আপনারা বরং বাইবেলে সে চোজেন ওয়ান, আপনারা chosen one না, কিন্তু কথা হলো যে না, এটাতে আমি হাসতে চাই না, এই জন্য যে আমরা অনির্বাচিত মানে নির্বাচনের প্রসঙ্গটা যে গণতন্ত্রের প্রশ্নে আসে বারবার, যে নির্বাচন করলে গণতান্ত্রিক বা গণতন্ত্র রক্ষা হবে, এটা থেকে বেরিয়ে এসে একটু যদি আমরা রাজনীতি করার কথা বলি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলি, তাহলে আমাদের ভূমিকাটা, আমাদের দায়বদ্ধতা পুরাটা গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল জনগোষ্ঠীর জন্য। কাজে আমাদের অনেক বড়। আমি একটু আমার কেসটা বলি। আমরা দেখেছি যে এইখানে গণতন্ত্রের নামে যারা সোকল নির্বাচিতও ছিল, আমি যদি 2001 থেকে 6 বিএনপি কে বলি, 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে বলি, 2008 থেকে 13 আওয়ামী লীগ সরকারকে বলি, যারা নির্বাচিত ছিল তারা একটা পপুলিস্ট জায়গা থেকে আসলে বলে যে গণতান্ত্রিকভাবে তাদের এটা চাইতেছে, সেই জন্য তারা এটা করতে বাধ্য হচ্ছে বা তারা এটা করতে পারছে না, এরকম একটা জায়গা বলে। কিন্তু আমি গণতন্ত্রের চর্চা হিসেবে বুঝি আপনি সবচেয়ে ভালনারেবল অংশকে আপনি রক্ষা করবেন, আপনি পপুলিস্ট জায়গা থেকে মানে ন্যায়কে বাধা দিবেন না। কারণ আমরা অনেকেই গণতন্ত্র বলতে বুঝি আমাকে লাইনে দাঁড়াইতে হবে না, আমি একটা স্পেশাল কাজ করতে পারবো, সেই জায়গা থেকে সেইটার ক্ষেত্রে আপনাদের তো ওই অসুবিধা থাকার কথা না, যেটা আসলে সোকল নির্বাচিত এদের থাকে, যে না আমরা তো পরের বছরকে ভোট চাইতে হবে, আমার একটা ভোট ব্যাংক লাগবে, কিন্তু আপনারাও যেন পপুলিস্ট জায়গাতেই আটকে থাকেন, সেরকম হয় কিনা আপা? না, এটা তো কিছুটা তো হয়ে যায়, এটা একেবারে অস্বীকার করা যাবে না। কিন্তু আমি একটু বলতে চাই যে আমরা কি গত 15 বছর নির্বাচন বলেও কি কিছু ছিল, গণতন্ত্র বলে তো কিছু ছিল না। কাজে ফ্যাসিবাদের যে একটা সময় পার করে আমরা এসেছি, এতে কিন্তু অনেক কিছু গুলিয়ে গেছে, মানে কার কি ভূমিকা কি। আমি এই জন্য বলছি যে আমরা এক একজন এক এক ভাবে হয়তো দেখছি, আমাদের উপদেষ্টা পরিষদ নিয়ে গঠিত যে সরকার, তার মধ্যেও হয়তো আমরা অনেকে অনেকভাবে দেখছি। একটা যেটা হয় কি, আমরা পপুলিস্ট দেখতে গিয়ে আমাদেরকে দ্রব্য মূল্যের কথাটা আগে ভাবতে হয়, আমাদেরকে যেমন শ্রমিকদের কথাটা আগে ভাবতে হয়, যে আমরা প্রচুর তর্ক করি যে শ্রমিকের কেন বেতন দেওয়া হবে না, বেক্সিমকোর কারণে প্রচুর শ্রমিকরা পাচ্ছে না, ওরা টাকা পাচার করে দিচ্ছে, মালিকরা টাকা পাচার করে দিচ্ছে, কিন্তু শ্রমিকের বেতন দেবে না। এই যে ঘটনাগুলো ঘটছে, কারণ ফ্যাসিবাদ কিন্তু এখনো পুরোটা যায়নি, তো এটা তো আমাদের মনে রাখতে হবে। না আপা, আমরা কি ফ্যাসিবাদের আড়ালটা নিতে পারবো যখন আমরা দেখব যে নতুন রাজনৈতিক দলগুলো সেই পুরনো ব্যবসায়ী সম্প্রদায় থেকেই টাকা নিচ্ছে, তাদের নাম গোপন করছে? আপনি কি তাদের আর কোনোদিন বিচার করতে পারবেন? পারবেন না তো। না না না, সেটা হলো সবচেয়ে দুঃখজনক। আমি একেবারে আজকে খোলামেলা ভাবে দুঃখ প্রকাশ করছি এবং এমনকি নিন্দা জানাচ্ছি যে সেই কর্পোরেট গ্রুপের কাছ থেকে যারা ভূমিদস্যু, যারা নারী হত্যাকারী, নারী ধর্ষণকারী, যারা জনগণের এত মানে ভোগান্তির কারণ, তাদের কাছে যারা টাকা নেয়, তারা কোনো মতে জনগণের বন্ধু হতে পারবে না। আমাদেরকে অধ্যাপক ওয়ারাও বলতে চাইছেন কিছু, জি আপনি বলবেন। জি আমি এই প্রসঙ্গে একটু বলতে চাইছিলাম যে টাকা নিতে তো হয়, আসলে এটা রাজনীতি করতে হলে একটি রাজনৈতিক দলকে আসলে বিভিন্ন সোর্স থেকে টাকা নিতে হয়, সেটিও আমি বুঝলাম। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যখন যাদের মালিকদের টাকায় 5 তারা হোটেলে রাজনীতিবিদদের খাওয়াবেন, আর যারা আহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদেরকে খাওয়াবেন সোরওয়ার দিতে, তখন বিষয়টা অনেক বেশি বৈষম্যমূলক। আমি বারবার বলছি যে বৈষম্যহীনতার কথা বলে আমি বৈষম্য যখন করি তখন এটা চোখে বেশি লাগে। আরেকটি কথা আপনি বলছিলেন যে
থ্যাংক ইউ। আরেকটি কথা আপনি বলছিলেন যে পপুলিস্ট হওয়ার যে বিষয়টা, পপুলিস্ট হওয়ার যেটা আপাও বললেন যে হ্যাঁ কখনো কখনো আসলে তো এটা হয়ে যায়। যেমন আমি একটু বলতেই চাই যে নারীর এবং শিশুর বিরুদ্ধে সহিংসতার যে বিষয়টি গত প্রায় 1 মাস ধরে আমরা এটি নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, কথা হচ্ছে, এবং আপনি জানেন যে খুবই সম্প্রতি একটি অধ্যাদেশ করা হয়েছে নারী শিশু নির্যাতন দমন আইনকে সংশোধন করে। সেখানে আমি বলতেই চাই যে সেখানে একটি কথা এসছে যে আলাদা করে একটি 9 খ যোগ করা হয়েছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কারোর সাথে যৌন সম্পর্ক হয় তাহলে পরবর্তীতে যদি বিয়ে না হয় সেক্ষেত্রে সেটি ধর্ষণ বলে বিবেচিত হবে। আমার কাছে এটি খুবই একটি পপুলিস্ট চিন্তা থেকে করা একটি আইন মনে হয়েছে। একই সাথে আমি একটু বলতে চাই, বলা হয়েছে যে তদন্ত 30 দিন আগে হতো, এখন 15 দিনে করতে হবে, বিচার 180 দিনে ছিল, এখন 90 দিনে করতে হবে, এই সময়ের মধ্যে জামিন দেওয়া যাবে না। এবং এক্ষেত্রে আরো বলা হয়েছে যে মৃত্যুদণ্ড তো অবশ্যই পরিবর্তিত হয়নি। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে এখানে 32 কতে বলা হয়েছে যে প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা না করার সিদ্ধান্ত তদন্ত কর্মকর্তা নিতে পারেন। এই বিষয়গুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি নারীর বিরুদ্ধে সহিংসতাকে প্রতিরোধ করতে গিয়ে আমি হয়তো বা পুরুষদের প্রতি অনেকখানি অন্যায় করে ফেললাম। কাজে একজনের প্রতি ন্যায় করতে গিয়ে আরেকজনের প্রতি আমি যদি অন্যায় করে ফেলি তখন কিন্তু আসলে ওই আবার সে বৈষম্য চলে আসছে। কারণ মৃত্যুদণ্ড দিয়ে কখনো ধর্ষণকে কমানো যায় না। ফরিদা আপা মনে হয় এটা নিয়ে বলবেন কিছু? এটা নিয়ে আমি বলবো, কারণ এটা আমাদের এবার আসলে যে মাগুরায় আসিয়ার যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে এটা কিন্তু সারা বাংলাদেশকে একদম কাঁপিয়ে দিয়েছে। আমি আসিয়ার লাশ নিয়ে তার মায়ের সাথে আমি গেছিলাম, মাগুরা গেছিলাম, আমি তার মায়ের বিলাপ শুনেছি। এবং মানে এটা যে কি পরিমাণ কষ্টকর, একটা শিশুকে এভাবে ধর্ষণ করতে পারে। তো এই সময় যে আন্দোলনটা এবং কিছু মব জাস্টিস, কিছু মেয়েদেরকে হেনস্থা করার ঘটনা ঘটার পরে অনেক আন্দোলন হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে নারী মানে নির্যাতন বিরোধিতা করতে গিয়ে মানে একটু অনেক বেশি দাবি করা হয়েছে যে এক্ষুনি আইন বদলাতে হবে, এক্ষুনি করতে হবে। এর কারণে একটা চাপ ছিল যে দ্রুত মানে শাস্তি দেওয়ার জন্য, দ্রুত বিচার করার জন্য কিছু আইন পরিবর্তন করা। সেটা আমরা এইভাবে পরিবর্তন করলেও আমরা কিন্তু একটা চিন্তা করছি যে এরপরে আমরা মতামত নিয়ে আরো আমরা যদি আরেকটু ভালো করতে পারি। আপনার মনে হয় কিনা আপনার মনে হয় কিনা আমি জাস্ট একটু জানার জন্য শেষ করি, আমি একটু শেষ ওয়ারার যে 9 খর কথাটা বললো এটা পুরুষদের বিরুদ্ধে বলার জন্য না, ওয়ারা এটা প্রচুর আপনি পত্রিকায় শিরোনাম দেখবেন যে গ্রামের একেবারে সাধারণ, এটা আসলে শহরে বা মানে মধ্যবিত্তদের কথা বলা হচ্ছে না, এখানে গ্রামের একেবারে নিরীহ কতগুলি মেয়েদেরকে এরকম বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে, ওই বিয়ের কথাই পরে থাকে না, পরে ওকে ধর্ষণ করে ছেড়ে দেয়। এখানে আসলে কোনো ছেলের বিরুদ্ধে করার জন্য না, ওইরকম প্রভিশনটাকে রেখে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং আরো হবে। কিন্তু আমরা এইটুকু মনে করি যে ধর্ষণ তো অনেকগুলো ব্যাপার আছে। অনেক সময় দেখেন বলে যে মেয়েরা কাপড়টা ঠিক মতো পরেনি, ওদিক দিয়ে গেল কেন, এই করলো কেন, ওই ছেলের সাথে তার ভাব ছিল, এই যে কথাগুলো আসে বলে যে সে তো সম্মতিতে গেছে। ধর্ষণ মানেই তো অসম্মতি, ধর্ষণ তো কোন যৌনকর্মে অসম্মতি মানেই তো ধর্ষণ। আপা আমি একটা সরল প্রশ্ন করি আপা, যে বিয়ের প্রলোভন দেখায় হোক আর তাজমহল দিয়ে দেওয়ার প্রলোভন দেয়া হোক, ধর্ষণ তো ধর্ষণ, ধর্ষণ তো ধর্ষণ, ধর্ষণ উইদাউট কনসেন্ট এই জিনিস করা মানে ধর্ষণ। তো সেটা বিয়ের প্রলোভন দিয়ে আমি এটা বিয়ের প্রলোভনটা এখানে কোত্থেকে আসলো? কিন্তু বিয়ের প্রলোভন বা বিয়ের কথা বলে দুইজন পূর্ণবয়স্ক মানুষের পূর্ণ সম্মতিতে অনেক কিছু হইতে পারে, সেইটা তো আর ধর্ষণ বিবেচিত হবে না, সেটা তো আলাদা জিনিস। না, এখানে আমি একটু ক্লিয়ার করি, এটা কিন্তু দুইজন পূর্ণবয়স্কর মধ্যে হয় না। অনেক সময় এটা হয় কি যে একজন হয়তো 18 বছরের ঊর্ধ্বে, আরেকজন হয়তো 16 বছরের কম।
এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে যেখানে সম্মতিরও কিন্তু অপরাধ প্রশ্ন বিজ্ঞানী নাই। কিন্তু অপরাধ বিজ্ঞানী তো বলবেন 18 বছরের নিচে যে সে তো সম্মতি দিতেই পারে না, দিলেও দিতে পারে না। দিতেই পারে না, সেজন্য আমি এটাই বলতে চাইছিলাম যে আমাদের যে আইনটা যদি এরকম হতো যে সেখানে নাবালিকার কথা বলা হতো স্পষ্টভাবে, বলা 18 আছে, বছরে- বলা আছে। না আপা, এখানে বলা আছে 16 বছরের উপরে যে কারো সাথে তার সম্মতি যদি থাকেও বিয়ের প্রলোভন দেখিয়ে পরবর্তীতে চাইলে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। আমি না, কেন না, এই না। কথাটি বললাম যে পুরুষের এগেনস্ট এই কথাটি কেন বললাম, যে আপা আমাদের কিন্তু মিথ্যা মামলার প্রচুর ঘটনা আছে। আমি বলছি না যে সবাই মিথ্যা মামলা করেন, আছে। এক, দুই হচ্ছে আমার যে জায়গাটিতে কনসার্ন ছিল যে আমরা যদি বলতাম যে সাবালিকা নয়, যিনি নাবালিকা, তার সম্মতি নিয়েও যদি কেউ মানে যৌন সম্পর্ক করেন, সেটি পরবর্তীতে ধর্ষণ হতে না পারে। না, কিন্তু এটা মুশকিল এটাই হচ্ছে, এটাই এটাই ছিল মানে আসলে আপা এখানে বলা আছে 16 পরবর্তীতে- বছরের ঊর্ধ্বে। আমার মনে হয় আমার মনে হয় যে আমার আমার মনে হয় যে ফরিদা আপা এটাতে মূলত কিন্তু আসলে যেসব মেয়েদেরকে ইয়ে করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এমনকি মানে 16 বছরের ঊর্ধ্বেটা আসলে কমই ছিল, ওটা পরে হয়তো শুধরানো হয়নি। আসলে মেইনলি হলো যাদেরকে একদম ফুসলিয়ে ফাসলিয়ে একদম মানে কিশোরী মেয়ে ওদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তারপর তখন ও জানে যে ওকে বিয়ে করবে বলে নিয়ে গেছে, কিন্তু আসলে এটা করে। এটা Okay. কিন্তু আপনি পত্র পত্রিকার রিপোর্টে প্রচুর আছে, বুঝতে প্রচুর। পারছি। আপা আছে। এবং এটা দেখে হ্যাঁ এটা জি। প্রচুর আছে, সেটাকে অ্যাড্রেস করা হয়েছে। আমার মনে হয় যে এবং অধ্যাপক আরেকটা না জি। খালেদ আরেকটা অ্যাড করি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যিনি ছিলেন, ওরা বলছে যে ওদের যে জেলা পর্যায়ের অফিসগুলো আছে, যে শেল্টার হোম গুলোতে আছে, সেখানে যারা আসে বা অফিসগুলোতে যারা অভিযোগ করে, তাদের মধ্যে অনেকগুলো আছে যে মেয়েরা বলতে পারে না কোথাও, কিন্তু তারা বলছে আমাদেরকে এরকম নিয়ে গেছিল, আমাকে তারপর এরকম খারাপ Okay. কাজ করছে। তো Okay. এই যে এই ব্যাপারটা আছে এখানে, ছেলেদেরকে রক্ষা করার ব্যাপারটা, যে নিরীহ বা অপরাধী নয় তাকে রক্ষা করার ব্যাপার অবশ্যই দেখতে হবে, কিন্তু আমি মনে করি এটা আছে।